বন্যায় গাইবান্ধার চরাঞ্চলে খাদ্য সংকট। কক্সবাজারে পানি না কমায় বাড়ি ফিরতে পারছেন না অনেকে। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা বলছে প্রশাসন। ভয়াবহ পাহাড় ধসের পর এখনও বিচ্ছিন্ন খাগড়াছড়ি রাঙ্গামাটি আঞ্চলিক সড়ক যোগাযোগ। বিপাকে হাজারো মানুষ। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের আশ্বাস সড়ক বিভাগের। অজে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে ভাড়া নেওয়া হচ্ছে দুটি উড়োজাহাজ। প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন, হজযাত্রা নির্বিঘ্ন হওয়ার আশ্বাস হাবের। বিশ্ববিদ্যালয়ে বাড়ছে এক শ্রেণীর শিক্ষকের যৌন হয়রানির ঘটনা। পরীক্ষার নম্বরকে ব্যবহার করা হচ্ছে টোপ হিসেবে। বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা গোপন করেন শিক্ষার্থীরা। এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ঝুঁকিতে চট্টগ্রাম। 2 মাসে বন্দর নগরীতে শতাধিক ডেঙ্গু রোগে আক্রান্ত। 2 মাসব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম সিটি কর্পোরেশনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। চারদিকে থই থই বানের পানি। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। নৌকা না হলে পাশের বাড়িতে যাওয়া যায় না। অন্যদিকে বন্যার কারণে এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এতে চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। বন্যা কবলিত গাইবান্ধার চরাঞ্চল ঘুরে এসে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কোষখালী চরে বন্যার পানি ঢোকার পর 5 দিন পার হয়েছে। আশ্রয় কেন্দ্রে জায়গা না হওয়ায় এভাবেই টঙের উপর বসে দিন রাত সময় পার করছেন চরের নারী পুরুষরা। বানবাসীদের অভিযোগ, চরে সরকারি কোনো আশ্রয় কেন্দ্র নেই। পাশের একটি উঁচু জায়গায় কিছু মানুষ গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন, সেখানেও জায়গা নেই। বাধ্য হয়ে কষ্ট আর দুর্ভোগকে সঙ্গী করে বানের জলের মধ্যেই বসবাস তাদের। এমন কোনো ফ্ল্যাট সেন্টার নাই যে গরু বাছুর নিয়ে আমরা সেখানে যাওয়া আশ্রয় কেন্দ্রে নিমু। ওইটা একটু আশ্রয় কেন্দ্র আছে, তা আমাদের জায়গা হয় না। পানির মধ্যে যত কষ্ট থাকাই নাই, কোথাও দাঁড়াবো। মাঠ ঘাট ফসলের ক্ষেত সবই তলিয়ে গেছে বন্যার পানিতে। তার উপর কাজকর্ম না থাকায় অর্থ সংকটে বন্যার সাথে যুদ্ধ করতে গিয়ে দুর্বল হয়ে পড়া পানিবন্দী এসব মানুষের পাশে নেই স্থানীয় জনপ্রতিনিধিও। ধান লাগাইছিলাম, এই ধান তো মনে করেন যে বন্যায় ডুবে গেছে, আমরা কাটতে পারি নাই। এর কারণে খুব অভাব হয়েছে এই জায়গায়। কোনো খোঁজ খবর নেওয়া নাই। খাওয়া দাওয়া রান্না বান্নার সমস্যা, টিউবওয়েল, টয়লেট, শুকনা খাবার কিছু সাহায্য দিলে আর কি আমাদের সুযোগ সুবিধা হয়। চরাঞ্চলের পানিবন্দী মানুষের নিরাপদ আশ্রয় এবং ত্রাণ কার্যক্রমের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। আর জেলা প্রশাসক জানালেন, পানিবন্দীরা বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। আমাদের অনেক আশ্রয় কেন্দ্রের দরকার, কিন্তু আমরা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্র পাচ্ছি না। আমার এলাকায় আশ্রয় কেন্দ্র নাইও। মানুষ যখন তার পানি দ্বারা বেষ্টিত হয়, তখন সে তার পশু বা অন্যান্য সম্পদ রেখে আশ্রয় কেন্দ্রে আসার জন্য সেভাবে আগ্রহী হয় না। তো আমরা চেষ্টা করি যে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে থেকে ভালো থাকতে পারবে সে বিষয়টি খেয়াল রাখা। জেলার সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে বানভাসী মানুষের দুর্ভোগ। বন্যার পানি নামতে শুরু করায় বসত ভিটায় ফিরতে শুরু করেছেন মানুষ। তবে নিম্নাঞ্চলের পানি না সরায় মানুষ এখনো অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, দুর্গত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা অপ্রতুল। তবে প্রশাসন বলছে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের রামু উপজেলার 11টি ইউনিয়ন পানির নিচে তলিয়ে যায়। তবে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত কমতে থাকায় শনিবার থেকে পানি নামতে শুরু করেছে। ফলে উঁচু এলাকা সহ আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষগুলো ফিরছেন নিজ ঘরে। তবে ঘরে ফিরলেও কমেনি দুর্গত মানুষের ভোগান্তি। রান্না করার মতো অবস্থা না থাকায় অনেকেই শুকনো খাবার খেয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। তবে নিম্নাঞ্চল থেকে পানি না কমায় এখনো অনেক মানুষ ঘরে ফিরতে পারেননি। একটু পানি কমাইতেছে, আমরা ঘরবাড়ি পরিষ্কার অবস্থায় আছি। পোলা বাচ্চা যেগুলো আছে বাইরে রাখি দিছি। খানা তো খেতে পাচ্ছি না, সবকিছু ডুবে গেছে। টাকার সমস্যা বেশি, কানার সমস্যা বেশি, অন্যের সমস্যা বেশি। সরকারি ত্রাণ তৎপরতা অপ্রতুল এবং দ্রুত সময়ের মধ্যে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী প্রয়োজন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। সরকারি ত্রাণ সামগ্রী বলতে খুবই অপ্রতুল। এখনো আমরা রামুতে কিছুই পাইনি।
উপজেলা পরিষদের যে সামান্য বরাদ্দটুকু আছে সেটুকু নিয়ে আমরা বানবাসী লোকদের সাহায্যে এগিয়ে আসছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত তারা। আশা করি যেভাবে নামতেছে 1-2 দিনের মধ্যে এই সমস্ত পানিগুলো কিন্তু নেমে যাবে। আমাদের বড় চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোতে কিভাবে বন্যা পরবর্তী আমাদের যদি কোনো ধরনের রোগবালাই সৃষ্টি হয় সেগুলো আমরা, এবং সে কারণে আমাদের মেডিকেল টিম গঠন করা হয়েছে। কক্সবাজার সদর, রামু, চকরিয়া ও উখিয়ায় নগদ 3 লাখ টাকা এবং 33 টন চাল, ডাল সহ শুকনো খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন। আর পাহাড় ধস ও বানের পানিতে ডুবে মারা গেছেন 8 জন। সময় সংবাদ, কক্সবাজার। স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসের পর এখনো বিচ্ছিন্ন রয়েছে খাগড়াছড়ি রাঙ্গামাটির আঞ্চলিক সড়ক যোগাযোগ। এতে বিপাকে পড়েছেন এই সড়ক দিয়ে যাতায়াতকারী হাজারো মানুষ। এই সুযোগে নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অবশ্য দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে সড়কটি চালু করার আশ্বাস দিয়েছে জেলা সড়ক বিভাগ। খাগড়াছড়ির প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি রাঙ্গামাটি আঞ্চলিক স্থল যোগাযোগ ব্যবস্থার প্রধান সড়ক এটি। সাম্প্রতিক ভয়াবহ পাহাড় ধস ও পাহাড়ি ঢলে রাস্তাটির কোথাও সম্পূর্ণ আবার কোথাও আংশিক বিধ্বস্ত হয়েছে। এতে 2 জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। রাস্তা বন্ধ কারণে আম কাঁঠাল সব বন্ধ ফসে গেছে, এর জন্য বিক্রি করতে পারিনি। আমরা ঢাকাতে আসছি, রাস্তা বন্ধ, খুব কষ্ট আমাদের। দ্রুতভাবে যদি রাস্তাটা ভালো হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। এদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার সুযোগে নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। আগে বাসে যাইতাম আমরা 70 টাকা ভাড়া, এখন আমাদের বোটে যেতে হচ্ছে 200 টাকা ভাড়া। আমরা যেখানে আগে যাইতাম 1 ঘন্টার মধ্যে রাঙ্গামাটি বসতাম, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট, এখন আমাদের এই জার্নিটা লাগতেছে 3 থেকে 3.5 ঘন্টা। তবে জনদুর্ভোগ এড়াতে শিগগিরই বিধ্বস্ত রাস্তাটি মেরামত করে যান চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছেন জেলা সড়ক বিভাগের কর্মকর্তা। রাঙ্গামাটির সড়ক বিভাগের প্রকৌশলী মহোদয়ের সাথে কথা হয়েছিল। রাঙ্গামাটি চট্টগ্রাম হালকা যানবাহন চলাচলের উপযোগী করে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করেছেন এবং ওনারা ইতিমধ্যে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি অংশ যোগাযোগ স্থাপনের ব্যাপারে কাজ করছেন। জেলা সড়ক বিভাগের তথ্য মতে খাগড়াছড়ি রাঙ্গামাটি আঞ্চলিক সড়কটির আয়তন 64 কিলোমিটার। এর মধ্যে গত 14 ও 21 জুনের পাহাড় ধসে প্রায় 13 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। দর্শক, চট্টগ্রামে বর্ষা মৌসুমে পাহাড় ধস রোধের পরিকল্পনা নিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠকে বসেছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। বৈঠকের সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ। আজকে কিন্তু চট্টগ্রামে যারা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করে তাদের বিষয়ে এখানে মিটিং চলছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে। আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন ও জেলা প্রশাসক জিল্লুর রহমান, তারা সবাই এখানে উপস্থিত আছেন। এছাড়া অন্যান্য সংস্থার নেতৃবৃন্দ যারা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আজকে এখানে এই যে সিদ্ধান্তটি এখানে নেওয়ার বিষয় রয়েছে, তো সেক্ষেত্রে আমরা সকাল থেকে দেখেছি ঠিক 10:30 থেকে 11টার মধ্যেই এখানে কিন্তু এই মিটিংটি শুরু হয়েছে। তো সেক্ষেত্রে চট্টগ্রামে যেসব ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে, বিশেষ করে পাহাড় ব্যবস্থাপনা করে চট্টগ্রামে 30টি ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত করেছে। এছাড়া 666টি পরিবারকে ঝুঁকিপূর্ণভাবে চিহ্নিত করেছে। তো সেই সব বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা চলছে। এছাড়া যেসব পাহাড় রয়েছে, চট্টগ্রামের রেলের পাহাড় রয়েছে, চট্টগ্রামের বিভিন্ন সংস্থার পাহাড় রয়েছে, তো সেক্ষেত্রে যখনই এসব পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসতি স্থাপন হয় কিভাবে তারা সেখানে বসতি স্থাপন করতে পারে, সেক্ষেত্রে যাদের নিজস্ব পাহাড় রয়েছে তারা কেন সেখানে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে না, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা চলছে। এছাড়া আমরা দেখেছি গত কিছুদিন আগেই এই রাঙ্গামাটি এবং রাঙ্গুনিয়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে পাহাড় ধসে। তো সেক্ষেত্রে নগরীতেও কিন্তু আমরা জানি বেশ কিছু ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে, বিশেষ করে মতিঝর্ণা পাহাড়, পাটালি হিল পাহাড়, যেখানে অবৈধভাবে হাজার হাজার মানুষ বসবাস করছে। তো সেক্ষেত্রে কিভাবে তাদেরকে সেখান থেকে এই বর্ষা মৌসুমে উচ্ছেদ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু চট্টগ্রামের যে বিভাগীয় কমিশনার কার্যালয় এখানে
আলোচনা চলছে এবং এখান থেকেই কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে। এখানে যেসব বিভিন্ন সংস্থার লোকজন রয়েছে, আমরা দেখেছি সিটি কর্পোরেশনের লোক রয়েছে, ওয়াসার লোক রয়েছে, এছাড়া বিদ্যুতের লোকজন রয়েছে, সবার সম্মিলিতভাবে যে পদক্ষেপ গ্রহণ করা হবে তাই নেওয়া হবে বলে আমাদেরকে এখানে জানিয়েছেন বিভাগীয় যে বিনি কমিশনার রয়েছে। সেক্ষেত্রে চট্টগ্রামে যে 30টি ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে, যেখানে 666টি পরিবারকে চিহ্নিত করা হয়েছিল যারা ঝুঁকিপূর্ণভাবে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে বসবাস করছে, তো তাদের বিষয়ে কিন্তু আজকে যে পাহাড় ব্যবস্থাপনা কমিটির যে মিটিং চলছে সেই মিটিং থেকে কিছুক্ষণের মধ্যে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে যে কিভাবে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এখানকার যে মিটিং চলছে তার সর্বশেষ খবর। দর্শক, চট্টগ্রামে বর্ষা মৌসুমে পাহাড় ধস রোধের পরিকল্পনা নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠকে বসেছেন শীর্ষ কর্মকর্তারা। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সময় সংবাদে আরো থাকছে। প্রতি বছর বাড়ছে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা। দাম কমানোর পাশাপাশি সহনীয় সুদে ব্যাংক ঋণ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ৭১-এ পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের গণহত্যা যুদ্ধাপরাধ স্মরণে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয় মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে এই টিকিট অবমুক্ত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এই ডাক টিকিট ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের দলিল হিসেবে থাকবে। এছাড়া মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতির উপর পাকিস্তানি বাহিনীর যে গণহত্যা, ধর্ষণ সহ নির্মম নির্যাতন চালিয়েছিল তাও এই ডাক টিকিটের মাধ্যমে ফুটে উঠবে বলে জানান তিনি। পরে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। এতে যোগ দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে। একটি উড়োজাহাজ বিকল থাকা ও হজযাত্রীর সংখ্যা বাড়ায় এবার হজ ফ্লাইট পরিচালনার জন্য দুটো উড়োজাহাজ ভাড়া নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিজস্ব বহরে থাকা 4টি সহ বিমানের 6টি উড়োজাহাজ এবার হজ যাত্রী পরিবহন করবে। এদিকে প্রাথমিক হজ ব্যবস্থাপনার বেশিরভাগ কাজ আগে শেষ হওয়ার এবার হজ যাত্রীদের কোনো ভোগান্তি হবে না বলে দাবি হাবের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 24শে জুলাই শুরু হচ্ছে হজ ফ্লাইট। এবার হজ পালন করতে সৌদি আরবে যাবেন মোট 1,27,000 হজ যাত্রী। এর মধ্যে 63,500 যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। গেল 2 বছরে হজ ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বিমান কোনো উড়োজাহাজ ভাড়া নেয়নি। তবে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনার জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবছর 3 মাসের ওয়েট লিজে দুটি উড়োজাহাজ ভাড়া নিয়েছে বাংলাদেশ বিমান। 24 জুলাইয়ের আগে বহরে যুক্ত হবে এই দুটি উড়োজাহাজ। গত বছর বিমান 49,500 হজ যাত্রী পরিবহন করেছিল। এবছর এই সংখ্যা দাঁড়িয়েছে 63,500-তে। নর্মাল যে ফ্লাইট শিডিউল আছে অন্যান্য রুটের, সেগুলোতে যাতে কোনো ডিসরাপশন না আসে, নির্বিঘ্নে হজ ফ্লাইটগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আরও দুটি বোয়িং 777-200 উড়োজাহাজ 406 আসন বিশিষ্ট ভাড়া করা হলো। গত বছর প্রথম দিকের হজ ফ্লাইটগুলোর অনেক আসন খালি থাকায় বিমানের ফ্লাইট শিডিউল এলোমেলো হয়ে যায়। তবে ভিসা জটিলতা না হলে এবার হজ স্লট বাতিল কিংবা ফ্লাইট শিডিউল বিপর্যয় হবে না বলে দাবি হাবের। রিপ্লেসমেন্ট নিয়ে ঝামেলা থাকে, তারপরে আপনার কোটা নিয়ে ঝামেলা থাকে, এই সব সমস্যাগুলি আগে সমাধান হয়েছে। যেহেতু সমস্যাগুলি আগে সমাধান হয়েছে, তাহলে ভিসা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। আর ভিসা নিয়ে সমস্যা না হলে ফ্লাইটও খালি যাবে না। এদিকে সরকার নির্ধারিত বিমান ভাড়ার বাইরে এজেন্সিগুলোর বাড়তি ভাড়া নেওয়া ঠেকাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মনিটরিং থাকবে বলে জানান বাংলাদেশ বিমানের এই কর্মকর্তা। আর আসা যাওয়ার বোর্ডিং পাস এবার একসাথে দেওয়ার কথা থাকায় ফিরতি ফ্লাইটে হজযাত্রীদের ভোগান্তি হবে না বলে প্রত্যাশা হাবের। এবছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে $1475। এর বাইরে যদি কেউ ভাড়া নিয়ে থাকে, সেটা সরকারের সংশ্লিষ্ট এজেন্সি যারা মনিটর করছেন তারা এটা লক্ষ্য রাখবেন। এবার বাংলাদেশ বিমানের উভয় পথের বোর্ডিং কার্ড ঢাকা থেকে ইস্যু করা হবে। এতে করে কোনো যাত্রী জেদ্দা এয়ারপোর্টে এসে শুনবে না যে ওনার সিটটা ক্যান্সেল হয়ে গেছে। এই জাতীয় কোনো সমস্যা হবে না। হজযাত্রী পরিবহনে বাংলাদেশ বিমান 144টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া ঢাকা জেদ্দা নিয়মিত ফ্লাইটেও হজযাত্রী পরিবহন করা হবে। বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর দিন দিন বাড়ছে এক শ্রেণীর শিক্ষকের যৌন হয়রানির ঘটনা। এক্ষেত্রে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে টিউটোরিয়াল, ইনকোর্স ও অ্যাসাইনমেন্টের নম্বর। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনা গোপন করেন শিক্ষার্থীরা। ইউএন উইমেনের জরিপ বলছে বিশ্ববিদ্যালয় জীবনের 76% ছাত্রী যৌন হয়রানির শিকার হন। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা তদন্তে হাইকোর্টের পক্ষ থেকে একটি
কমিটি করার বিধান থাকলেও তা মানছেন না কেউই। আর এ বিষয়ে সচেতনভাবে নির্বিকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মৌসুমী মোর রিপোর্ট। শিক্ষার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্তর বিশ্ববিদ্যালয়, সেখানে যখন শিক্ষার্থীদের প্রতিবাদের এসর, জ্ঞানের আলো তখন নিরর্থক। মাহফুজুর রশিদ ফেরদৌস আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক। তার বিরুদ্ধে অভিযোগ বিভাগীয় শিক্ষার্থীকে যৌন হয়রানির। একাধিকবার অভিযোগ করার পরও বহাল তবিয়তেই ছিলেন কর্মক্ষেত্রে। গর্জে উঠেছিল শিক্ষার্থীরা, পোস্টার, ব্যানার আর স্লোগানে কম্পিত হয়েছিল পুরো ক্যাম্পাস। আর এই প্রতিবাদেই হয়েছিল প্রতিকার। চাকরিচ্যুত হয়ে বর্তমানে তিনি রয়েছেন কারাগারে। আমরা যখন বুঝতে পারলাম যে এই ব্যাপারে সে জড়িত, তখন ইউনিভার্সিটির নির্দিষ্ট রুলে তাকে এখান থেকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে। যৌন হয়রানি বন্ধে উচ্চ আদালতের নির্দেশে সকল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির প্রতিরোধ কমিটি করার কথা থাকলেও অনেক বিশ্ববিদ্যালয়ই তার তোয়াক্কা করছে না। যাও বা আছে, কার্যকারিতার অভাবে অধিকাংশ ক্ষেত্রেই নামমাত্র কাগজে কমিটিতে পরিণত হয়েছে এগুলো। লবিং না করলে, তার সাথে মিট না করলে, পার্সোনালি ওইভাবে চলাফেরা না করলে টিচার তাকে মার্কস দেয় না। আমার রেজাল্ট খারাপ হবে, আমার ভবিষ্যৎ কি হবে, এই চিন্তা করে এখন যায় না। মাঝে মাঝে আমাদের ড্রেস আপ নিয়েও অনেক প্রবলেম আসে। পিতা তখন যেমন তার সন্তানদের প্রতি ভেদাভেদ করতে পারে না, কেউ বড় কে ছোট, প্রায়োরিটিতে সকল শিক্ষকের উচিত সকল স্টুডেন্টকে সমানভাবে দেখা। ইউনিভার্সিটিতে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার যে একটা সংগঠন আছে, 80% মেয়ে এটা জানে না, কারণ হচ্ছে এটার অ্যাক্টিভিটিস ক্যাম্পাসে নেই বললেই চলে। ইউএন উইমেনের সবশেষ জরিপ অনুযায়ী বিশ্ববিদ্যালয় জীবনে 76% শিক্ষার্থী কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন। জরিপে বিশাল এ অংশের কথা বলা হলেও এর ছিটে ফোটার হিসেবও জানেন না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই কমিটি গঠনের পর থেকে কতটি অভিযোগ জমা পড়েছে এই বিষয়ের কোনো সঠিক উত্তর নেই তাদের কাছে। এত গাফিলতির পরও বিশ্ববিদ্যালয়গুলোতে হস্তক্ষেপ করতে আপত্তি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। যেখানটাই ছাত্র ইনভলভড, সঙ্গে শিক্ষক, প্রচারণাটা কিভাবে করা হবে যে তোমাদের হলেই তোমরা এখানে চলে আসো? অভিযোগ তো তুমি করবে, আমি তো বলছিও না 10টা, আমাকে গুনতে হবে। যৌন হয়রানির ব্যাপারে আমরা তেমন কোনো অভিযোগকারীর কোনো বিষয় আমরা এই পর্যন্ত আমি জানি না, ঠিক আমি বলতে পারছি না। বেসরকারি জরিপে যৌন হয়রানির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকার কেরানীগঞ্জের কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, বিআইডব্লিউটিএর যে অভিযান, নির্ধারিত অভিযান, সেটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এখন আসলে বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু লোক ইতিমধ্যে সরে গেছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে যখন এটি 12টার পর থেকে এখানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং এলাকার সাধারণ যারা মানুষ আছেন তাদের উপস্থিতি লক্ষ্য করছি। যে কারণে আসলে বিআইডব্লিউটি এই অভিযানটি চালাচ্ছে সেটা হচ্ছে যে এই নদীর সীমানার মধ্যে বিপুল সংখ্যক স্থাপনা রয়েছে। এখানে জায়গাটির নাম খোলামুড়া বাজার। এই ঘাটের এই জায়গাটিতে আমরা দেখতে পেয়েছি 7 তলা 2 থেকে 3টি বিল্ডিং রয়েছে। এছাড়াও 2-3 তলা কিন্তু অসংখ্য স্থাপনা এখানে রয়েছে। বিআইডব্লিউটি এর যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এগুলো সবকিছুই তাদেরকে বারবার নোটিশ দেওয়ার পরও এই স্থাপনাগুলো তারা সরায়নি। গত কয়েকদিন ধরে তারা মাইকিংও করেছেন, সেই মাইকিং এর কোনো কর্ণপাত স্থানীয় যারা রয়েছেন, যারা স্থাপনাগুলো করেছেন, তারা দেয়নি এবং এইগুলো আজকে থেকে ভাঙার যে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এটাই আরো কয়েকদিন চলবে বলে এখানকার যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে মূলত যে স্থাপনাটি দিয়ে শুরু হয়েছে, এক কর্নার স্থাপনাটা দিয়ে মূলত শুরু হয়েছে এবং এটি ক্রমান্বয়ে সামনের দিকে এগুবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এলাকার সাধারণ মানুষের উৎসুক জনতার ভিড় আমরা কিছুক্ষণ আগে আরো বেশি লক্ষ্য করেছিলাম, এখন খানিকটা কম, কেননা বৃষ্টি কিন্তু রয়েছে। এই বৃষ্টিতে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি কম এবং এখানে আপনারা এখন হয়তো দেখতে পাচ্ছেন যে বিআইডব্লিউটি কিন্তু যথেষ্ট তাদের ইকুইপমেন্ট নিয়ে এসেছেন। এখানে তাদের র্যাকার সহ বিভিন্ন যন্ত্রপাতি তারা নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে এটি যে কোনো মূল্যেই গুড়িয়ে দেওয়া হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সীমানার মধ্যে যে একটি রাস্তার মতো তৈরি করা হয়েছে সেটিকে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেটি গুড়িয়ে দেওয়ার পরে ক্রমান্বয়ে আরো কিছু স্থাপনা রয়েছে সেগুলো গুড়িয়ে দেওয়া হবে এবং যেটি হয় যে স্থানীয় লোকদের কোনো চাপ রয়েছে কিনা সেই ব্যাপারে আমরা কথা বলেছিলাম। বিআইডব্লিউটি এর যারা কর্তৃপক্ষ তাদের সাথে তারা বলছেন যে চাপ রয়েছে, এই কারণে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ নিয়ে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা নিয়ে তারা এখানে এসেছেন
এবং তারা বলছেন যে এই ক্রমান্বয়ে এই যে অভিযানটি সেটি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই খোলামুড়া বাজারের যে অংশটিতে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো গুড়িয়ে দেয়া না পর্যন্ত। জুনায়েদ, এই ছিল মোটামুটি খোলামুড়া বাজার থেকে কামরাঙ্গীরচরের এই খোলামুড়া বাজার থেকে বিএডব্লিউটির যে অভিযান তার সর্বশেষ খবরাখবর। দর্শক, ঢাকার কেরানীগঞ্জের কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে ইউনেস্কো তাদের আপত্তি প্রত্যাহার করলেও কিছু শর্ত দিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে খুলনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপির দুঃশাসনে আর ফিরতে চায় না। ইউনেস্কো যে তাদের আপত্তি ছিল, বাধা ছিল, সেটা তারা প্রত্যাহার করেছে। কিছু কিছু কন্ডিশন তারা দিয়েছে, যেগুলো প্রয়োজনীয় আমরা গ্রহণ করব, দেশের স্বার্থে, পরিবেশের স্বার্থে, জনস্বার্থে। আর বিএনপি কি বলল? বিএনপি 8 বছরে 8 মিনিটের জন্য রাস্তায় নামতে পেরেছে, তাদের সে সক্ষমতা নেই। বাংলাদেশের জনগণ আর বেগম খালেদা জিয়া দুঃস্বপ্নের দুঃশাসনে ফিরে যাবে। সময় সংবাদে আরো থাকছে। লন্ডনের ক্যামডেন লক মার্কেটে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে 3টি ফ্লোরে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম। গত 2 মাসে 131 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে বন্দরনগরীতে। সেই সাথে ঢাকা চট্টগ্রামে সাধারণ মানুষের অবাধ যাতায়াত থাকায় এ দুটি রোগের ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় মশার বিস্তার প্রতিরোধে শুরু হচ্ছে সিটি কর্পোরেশনের 2 মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম। নগরীর 41টি ওয়ার্ডে 3 কোটি টাকা ব্যয়ে 2 ধরনের মশা নিধনের ওষুধ প্রয়োগ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিদিন নানা কাজে ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া করেন। আর এই মৌসুমে নালা নর্দমা সহ বিভিন্ন জায়গায় পানি জমাট বেঁধে এডিস মশার বংশবৃদ্ধি করে। এতে বেড়ে যায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সম্ভাবনা। এই অবস্থায় চিকুনগুনিয়ার বিস্তার প্রতিরোধে মশা নিধনে নগরীর 41টি ওয়ার্ডে 2 মাস ব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কামাল খান আন্দরকিল্লা জনবাজার থেকে শুরু হয়ে এটা এক নাগারে 2 মাস চলবে। এটা ক্রাশ প্রোগ্রাম নেবে এবং জনগণকে সচেতন করার জন্য আমরা আরো মাইকিং করব। মশা নিধনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 3 কোটি টাকার ওষুধের বরাদ্দ রাখা হয়েছে, যা নগরীর প্রতিটি অলিতে গলিতে ঘরের কোনায় প্রয়োগ করা হবে। দুটি ওষুধের মধ্যে একটি লার্ভিসাইড আর একটা অ্যালেন্ডিসাইড, একটি মশার ডিম্বাণু নষ্ট করবে আর একটি পূর্ণাঙ্গ মশাকে প্রতিহত করবে। এখন পর্যন্ত চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী তেমন পাওয়া না গেলেও গত মে মাসে 56 জন ও জুন মাসে 75 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে নগরীতে। এডিসের বিরুদ্ধে সবসময় আমাদের সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা ইতিমধ্যে জেলায় র্যাপিড রেসপন্স টিম করেছি, জেলায় কন্ট্রোল রুম করেছি। আমার আইডিসিআর যে কন্ট্রোল রুম, তার সাথে রেগুলার আমরা রিপোর্ট পাঠাচ্ছি। জমাট পানি রেখে দেই যে আমার বাসায় যদি থাকে এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে, ডিম পাড়তে পারে, এরকম যদি আমার জীবন আচরণের মধ্যে থাকে, আমার বলতে আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, জনগণের মধ্যে যদি এটা থাকে তাহলে কিন্তু এডিস মশা হবে। গণসচেতনতা তৈরি করার জন্য আমাদের অ্যাক্টিভলি কাজ করতে হবে। প্রতিদিন নগরীর 3টি ওয়ার্ডে মশা নিধনের ওষুধ ছিটানো হবে, যেখানে সিটি কর্পোরেশনের 30 জন কর্মী সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। একদিন পেরিয়ে গেলেও যশোর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় শিশুটির বাবা সাইদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। স্বজনরা জানান, সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা রূপালী খাতুন। কিছুতেই কান্না থামছে না তার। প্রিয় সন্তানকে ফিরে পেতে আকুতি জানাচ্ছেন সবার কাছে। এদিকে শিশু চুরির ঘটনার পর থেকে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া গতকালই এ ঘটনায় সন্দেহভাজন এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার শিশুটির জন্মদান সদর উপজেলার রুফদিয়া এলাকার রূপালী খাতুন। পরদিন শিশুটিকে নিয়ে পালিয়ে যায় এক নারী। আমার বাচ্চাটা খুঁজে আমার বুকে দেন, আমি আমার
আমার কলার মধ্যে তুলে নিয়ে গেছে রে। পূর্বের থেকে সতর্কতামূলক প্রচারণা ছিল যে অপরিচিত কারোর কাছে শিশু দেবেন না বা আত্মীয়তা গড়ে তুলবেন না। তদুপরি ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমরা কিন্তু ব্যাপকভাবে এটা আরো বেশি প্রচারণা করছি, যা এই ধরনের ঘটনা না ঘটে। এই সংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং সন্দেহভাজন গ্রেপ্তার করা হয়েছে, তাকে আমরা কোর্টে সোপর্দ করেছি এবং অভিযান অব্যাহত আছে। আবারও বন্যা পরিস্থিতির খবর। বৃষ্টি কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বাড়তে থাকায় দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে বন্যার কারণে জেলার 22টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় মানুষ ও গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে। বন্যা চতুর্থ পানি, আমরা কিছু খাইতে পাইতেছি না, খুব কষ্টের মধ্যে আছি। উঠ বেঁধে ধরে গেছে, আমরা খাদ্য পাই না, আমরা থান পাই না। বাড়ির আশেপাশে পানি, স্কুলে যেতে খুব কষ্ট আমাদের। প্রতিবন্ধী ছেলে নিয়ে বাইরে সুইয়ের মধ্যে সবাই আছি, খাওয়ার খুব কষ্ট, পানি নেওয়া খুব কষ্ট, রান্নাবাড়ি খুব কষ্ট। বেশ কিছু কারণে গত কয়েক বছর ধরেই ধুঁকছে আবাসন খাতের অ্যাপার্টমেন্ট ব্যবসা। এ কারণে প্রতি বছরই বাড়ছে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা। অর্থনীতিবিদরা বলছেন, ফ্ল্যাটের দাম কমানোর পাশাপাশি সহনীয় সুদে ব্যাংক ঋণ পাওয়া গেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই খাত। আবাসন খাত নিয়ে আতিকুর রহমান তমালের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। নিজস্ব একটা আবাসনের স্বপ্ন মৌলিক চাহিদার চাইতেও হয়তো বেশি কিছু। সুযোগ আর সাধ্য থাকলেও দেশের বাইরে বিনিয়োগ না করে রাজধানী ঢাকায় সেই স্বপ্ন পূরণ করতে চান প্রবাসী সালমা খান। কিন্তু প্রথম ধাক্কাটা খেলেন রেজিস্ট্রি করতে গিয়ে। ছোট একটা ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করতে গেলাম, তখন দেখলাম এটা রেজিস্ট্রেশন ফি অনেক বেশি, যেটা আসলেই আমার ফ্ল্যাটের দামের চাইতে বাড়েন মনে হলো। সহজ কথায় 1 কোটি টাকার ফ্ল্যাটের বর্তমান নিবন্ধন ফি 14 থেকে 16 লাখ টাকা। আবার অ্যাপার্টমেন্টের আকার ভেদে ভ্যাট কার্যকর আছে 1.5 থেকে 4.5%। তাছাড়া ব্যাংক থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ না পাওয়ায় মন্দায় ঢুকছে আবাসন খাত। পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকগুলোর ঋণ সুবিধার ওপর পরিচালিত একটি জরিপ মতে সিঙ্গাপুরের মতো উন্নত দেশ কিংবা পার্শ্ববর্তী শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশের ব্যাংকগুলোতে সুদের হার বেশি। গত 6-7 বছরে বেশ কিছুটা সংশোধন হলেও এখনো পূর্ণাঙ্গভাবে আমার মনে হয় মূল্য সংশোধনটি হয়নি। মন্দাভাব কাটানোর পুরো দায়টি যে একেবারে সরকার বা অন্য কারো উপরে না দিয়ে এর কিছুটা আসলে যারা এই অ্যাপার্টমেন্টগুলো তৈরি করেছেন তাদের দিক থেকে মূল্য আরো কিছুটা নিম্ন সংশোধনের সুযোগ রয়েছে। রিহাব বলছে, দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে হলেও আবাসনে সহজ বিনিয়োগের সুযোগ রাখা উচিত, নয়তো গত কয়েক বছরের মতো আবারও স্থবিরতা চলে আসবে আপাতত ঘুরে দাঁড়ানো এই খাতে। আবাসন খাতের টাকাটা গিয়ে দেশের বাইরে আবাসনে ব্যবহৃত হচ্ছে। এটা কেন হচ্ছে? আমাদের শেষে শুধু আমাদের কিছু নিয়মের কারণে 65% ডেভেলপার কোম্পানি আপনার বন্ধ হয়ে গেছে। যারা টিকে আছে তারা কোনো রকম করে টিকে আছে। একসময় আমরা রাজুককে চ্যালেঞ্জ করতাম যে আমাদের একটা ডেভেলপার কোম্পানিতে যত ইঞ্জিনিয়ার আছে রাজুকতে তত ইঞ্জিনিয়ারও নেই আমাদের। কিন্তু এখন আমাদের অবস্থান দেওয়ালে পিঠ থেকে অনেক আগে গেছে আমাদের। রিহাবের একটি জরিপ মতে 2015 সাল পর্যন্ত অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা 15,000-এর বেশি, যদিও এই সংখ্যা মাত্র 209টি আবাসন প্রতিষ্ঠানের। অবশ্য দেশে আবাসন প্রতিষ্ঠানের সংখ্যা 3,000-এর উপরে, আর তাই অবিকৃত ফ্ল্যাটের সঠিক সংখ্যা হয়তো কেউই জানেন না। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আবারও ভয়াবহ আগুনের কবলে লন্ডন। এবার উত্তর লন্ডনের ক্যামডেন লক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর 10টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় স্থানীয় সময় রাত 3টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও এখনও পুরোপুরিভাবে তা নেভেনি। মার্কেটটিতে অন্তত 1000 দোকান রয়েছে বলে জানা গেছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তলা ছাড়াও ভবনের ছাদেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দোকানের কর্মচারীরা বাইরে বেরিয়ে যান। মার্কেটটিতে সাধারণত সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার রাত 12:10 পুলিশ স্টেশনে আগুন লাগার খবর দেওয়া হয়। এরপরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে 2008 সালে ওই মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া গত জুন মাসে পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে অন্তত 80 জন নিহত হন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় এখনো নিয়ন্ত্রণে আসেনি ভয়াবহ দাবানল।
আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে এরই মধ্যে ৮,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। কানাডা অব্যাহত দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে বেশ কয়েকটি বসতঘর, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিমানবন্দরের 2টি হ্যাঙ্গার। ওই অঞ্চলে 3টি খণ্ডে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দমকল বাহিনীর হিমশিম খেতে হচ্ছে। আগুনের কারণে এলাকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও বেড়ে যাওয়ায় সেখানে বেশিক্ষণ অবস্থান করা যাচ্ছে না। একই চিত্র ক্যালিফোর্নিয়ার বুট্রো কাউন্টিতে। কয়েকদিনের শুষ্ক আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে আগুন নেভানো সম্ভব হচ্ছে না বলে জানায় দমকল কর্মীরা। এই অঙ্গরাজ্যের সান্টা বারবারা কাউন্টির 31 বর্গ কিলোমিটার এলাকা এবং সান্টা মারিয়া কাউন্টির 97 বর্গ কিলোমিটার এলাকা এরই মধ্যে আগুনে পুড়ে গেছে। এই অবস্থায় স্থানীয়দের নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কাজের চাপ আর বৈরী আবহাওয়ায় নিউ ইয়র্কে স্বস্তির স্বাদ পাওয়া কঠিন ব্যাপার। 4 ঋতুর এই দেশে গ্রীষ্ম এলেই তাই সবাই খুঁজে ফেরেন অবসর। উল্লাসে মাতে যেন নিউ ইয়র্কবাসী। শিশুদের স্কুলগুলো সময় বন্ধ থাকায় পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন প্রবাসী বাঙালিরাও। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য, টিএম মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কর্মসংস্থানে গ্রীষ্মকালীন ছুটি না মিললেও স্কুলগুলোতে ছুটি শুরু হয়েছে নিউ ইয়র্কে। দীর্ঘ প্রতীক্ষার পর গ্রীষ্মের এই সৌন্দর্য উপভোগে সুযোগ পেলেই পরিবার নিয়ে বেরিয়ে পড়ছেন অনেকে। বাচ্চাদের নিয়ে কাটাচ্ছেন চমৎকার সময়। উইন্টারে তো সারাক্ষণ বাসায় থাকা হয়, খুব একটা বের হওয়া হয় না। এই সামারে একটা সময় কয়েকটা মাস পাই না, বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হয়ে আসি। জায়গাগুলো সুন্দর, এত ন্যাচারাল, যেটা আমাদের ভালো লাগে। আমি এখানে ঘুরতে আসলাম, আমার বাবা মার সাথে আমার অনেক ভালো লাগলো। কাছাকাছি কোনো পার্ক বা নদীর পাড়ে খোলা আকাশের নিচে কনসার্ট দেখতে জড়ো হন নিউ ইয়র্কবাসী। প্রবাস জীবনে প্রশান্তির খোঁজে বাঙালিরাও অবসর বা ছুটির দিনে যোগ দেন সেখানে। প্রবাস জীবনটা অনেক কঠিন। এই কঠিন জীবনের মধ্যে হয় কি মেশিনের মতন চলতে হয়। তো এই মাঝখানে আমরা হয়তো অনেক সময় অপেক্ষা করি যে একটু রিল্যাক্সের টাইম কোথায় পাবো। তো কাজের ফাঁকে বা ছুটির সময় কাছাকাছি যেখানে বাড়ি ঘুরতে যাই। ছুটির দিনটাকে ঘুরে অন্যান্য বিদেশিদের মতো, আমেরিকানদের মতো আমরা ঘুরে অনেক মজা পাই, অনেক আনন্দ করি। এটাই আসলে এখানকার জীবন। অন্যদিকে ছুটির সময় উপভোগে জুলাই কিংবা অগাস্টে সমর্থবানেরা বেড়াতে যান শহরের বাইরে বা অন্য কোনো রাজ্যে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কাউন্টি ক্রিকেটের খবর। প্রথম ম্যাচেই হারের স্বাদ পেল তামিম ইকবালের দল এসেক্স। কেন্টের বিপক্ষে 7 উইকেটে হেরেছে তারা। এদিন টস জিতে আগে ব্যাট করে তামিমের এসেক্স করেছে 8 উইকেটে 166 রান। তামিম ফেরেন মাত্র 7 রান করে। জবাব দিতে নেমে 3 উইকেটে জয়ের বন্দরে পৌঁছায় কেন্ট। বেকেনহামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে সূচনাটা ভালো হয়নি এসেক্সের। দলীয় 28 রানে মাত্র 7 রান করে তামিম ফেরেন সাজঘরে। তামিম তার নামের প্রতি সুবিচার করতে না পারলেও চোপড়া, বোপারা ও ডাসকাটরা দলের হয়ে রানের চাকা সচল রাখেন। চোপড়া সর্বোচ্চ 47, বোপারা 45 ও ডাসকাটে ফেরেন ব্যক্তিগত 38 রান করে। দলীয় স্কোরে জমা হয় 8 উইকেটে 166 রান। জবাব দিতে নেমে শুরুটা বেশ ভালো হয় কেন্টের। শেষ পর্যন্ত ড্রামন্ডের 90, নর্থ ইস্টের 33 ও ড্যানিলির 32 রানে চড়ে মাত্র 3 উইকেটে জয় নিশ্চিত করে কেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্যায় গাইবান্ধার চরাঞ্চলে খাদ্য সংকট। কক্সবাজারে পানি না কমায় বাড়ি ফিরতে পারছেন না অনেকে। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা বলছে প্রশাসন। ভয়াবহ পাহাড় ধসের পর এখনো বিচ্ছিন্ন খাগড়াছড়ি রাঙ্গামাটির আঞ্চলিক সড়ক যোগাযোগ। বিপাকে হাজারো মানুষ। দ্রুত সময়ের মধ্যে সংস্কারের আশ্বাস সড়ক বিভাগের। হজে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে ভাড়া নেওয়া হচ্ছে 2টি উড়োজাহাজ। প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন। হজ যাত্রা নির্বিঘ্ন হওয়ার আশ্বাস হাবের। বিশ্ববিদ্যালয়ে বাড়ছে 1 শ্রেণীর শিক্ষকের যৌন হয়রানির ঘটনা। পরীক্ষার নম্বরকেই ব্যবহার করা হচ্ছে টোপ হিসেবে। বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা গোপন করেন শিক্ষার্থীরা। এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ঝুঁকিতে চট্টগ্রাম। 2 মাসে বন্দরনগরীতে শতাধিক ডেঙ্গু রোগে আক্রান্ত। 2 মাসব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম সিটি কর্পোরেশনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্কের অভিনম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন
স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।